নির্বাচনী প্রচারণায় আজ খুলনা যশোর যাচ্ছেন তারেক রহমান। কর্মসূচি ঘিরে জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ। চট্টগ্রাম কক্সবাজারের 5টি স্থানে জামায়াত আমিরের জনসভা আজ। হ্যাক হওয়া পোস্ট নিয়ে নেতিবাচক আলোচনা হওয়ায় হতাশা প্রকাশ। সময় গড়ানোর সঙ্গে কুমিল্লায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি জামাত, তরুণ ভোটারদের দিকেই তাকিয়ে প্রার্থীরা। এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় 5 ফেব্রুয়ারি। ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে 9 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। নির্বাচনী প্রচারণায় আজ খুলনা বিভাগে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে খুলনা ও যশোরের পৃথক নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তিনি। সোমবার সকাল 11টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। সেখানে হাজী মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর যশোরের বিরামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দুই জায়গাতেই বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শক, তারেক রহমানের আগমন এবং সভাস্থলে প্রস্তুতি খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার প্রভাত স্কুল মাঠের ঠিক এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নেতা কর্মীরা এই মাঠে, প্রভাতী স্কুল মাঠে কিন্তু ভিড় করেছেন। এখানে কিন্তু সাতক্ষীরা এবং পার্শ্ববর্তী বাগেরহাট জেলার নেতাকর্মীরা কিন্তু এসেছেন, কারণ আজকে যে জনসভা, নির্বাচনী জনসভা, সেই জনসভায় সাতক্ষীরা এবং বাগেরহাটের বিএনপির যারা প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু তারেক রহমানের সাথে স্টেজে উপস্থিত থাকবেন এবং তিনি পরিচয় করিয়ে দিবেন। এবং আমি দেখেছি যে বিভিন্ন অঞ্চল থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে, দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে, স্লোগান নিয়ে দলে দলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং সেই সাথে আমরা বিপুল সংখ্যক নারী নেতাকর্মীর উপস্থিতিও কিন্তু আমরা এই জনসভায় দেখছি। এবং ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ, র্যাব এবং নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। তারা সমস্ত জায়গাটা, জনসভা স্থল কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা না থাকে, সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। এবং নেতাকর্মীদের মধ্যে, নেতাকর্মীরা সকাল থেকে এসেই কিন্তু এবং তারা বলছেন যে 11টার সময় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং এরপরে তিনি কিন্তু এখান থেকে জনসভা শেষ করে কিন্তু তিনি যশোরে যাবেন। এবং আমরা সর্বোপরি বলতে পারি যে এই জনসভা স্থলটাকে উৎসব মুখর করতে নেতা কর্মীদের কিন্তু বিন্দু মাত্র কার্পণ্য করছেন না। তারা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে এই জনতাকে সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করছেন। ধন্যবাদ মুক্তি। এই ছিল সর্বশেষ অবস্থা জনসভার খুলনা থেকে। ধন্যবাদ শহীদ আপনাকে। জামায়াত আমিরের এক্সআইডি থেকে প্রকাশিত নারী বিদ্বেষী পোস্টের জন্য দলটি হ্যাকারদের দায়ী করলেও তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিএনপি। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, ঘটনা সঠিক হলে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়া হবে। এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সম্প্রতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।
রোববার সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে উঠে আসে এই প্রসঙ্গ। কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর এমন নারী বিদ্বেষী আচরণ নতুন কিছু নয়। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নির্বাচন সামনে রেখে গণজোয়ার ঠেকাতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। দুঃখজনক হল সত্য, এই রাজনৈতিক দলটির জন্য এটি নতুন কোনো আচরণ নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই দলের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের উদ্দেশ্যে ঠিক একইভাবে অশালীন শব্দ ব্যবহার করেছিলেন। ব্রিফিংয়ে উপস্থিত যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশে যে কোনো হামলার ঘটনায় পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে। জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। যে নতুন সূর্য আমরা পেয়েছি তাকে ধূলিসাৎ করার জন্য ৭১-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর বলেন, ৭১ পরবর্তী সময়ে জামায়াতের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা এটাও দেখেছেন যে ৭১-এ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা। আবার ৮৬ সালে তারা কাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনো আছে। নির্বাচন ঘিরে যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। জনসভা ঘিরে ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। জেলা জামাত সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান, ৪টি সংসদীয় আসনের জামাত প্রার্থীদের জনসভায় পরিচয় করিয়ে দিবেন জামায়াতে আমির। দর্শক, জামায়াতে আমিরের জনসভার সর্বশেষ অবস্থা জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমানুল হক বাবুল। বাবুল, জামায়াতে আমিরের জনসভার সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। দর্শক, দুঃখিত, ঠিক এই মুহূর্তে আমরা লাইভে যেতে পারছি না, চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে কিছু মানুষ হ্যাক হওয়া এক্সের পোস্ট নিয়ে হইচই করছে। উল্লেখ করে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেন, অচিরেই সব জাতির সামনে প্রকাশ করা হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি দল ক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব থাকবে না, তাদের হাতে কোনোভাবে ক্ষমতা দেওয়া যাবে না বলে উল্লেখ করেন জামায়াতে আমির। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে। সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে, এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভোটের খবর। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম কুমিল্লা জেলা। বরাবরই এই জেলার রাজনীতির উত্তাপ ছড়িয়েছে জাতীয় পর্যায়ে। এবার মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠ কাঁপাচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা বাড়লেও সাধারণ ভোটারদের মধ্যে এখনও নির্বাচন নিয়ে তেমন উৎসাহ দেখা যাচ্ছে না। এই নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিতারিন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা। মাঠে স্বতন্ত্র ২২ রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও প্রচারণায় বিএনপি ও জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা জেলায় ১১টি আসনে মোট ভোটার ৪৮,৬০,৩৮৫ জন, পুরুষ ভোটার ২৫,৪৯,২০৫ জন, নারী ভোটার ২৩,১১,১০১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন। নির্বাচনী এলাকায় পাড়া, মহল্লা, হাটবাজার সহ বিভিন্ন স্থানে প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং নিজেদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোট দিতে না পেরে যে একটা ক্ষোভের মধ্যে ছিল, সেই ক্ষোভ প্রকাশ করে ধানের শীষকে বিপুলভাবে এখানে নির্বাচিত করে। খুলনা তিতাস বা কুমিল্লা দুইয়ের মানুষের জন্য আমি নীরবে নির্ভীতে কাজ করেছি এবং আমার কাজের একটা খতিয়ান আমি একটা বই আকারে বেরো করেছি। আন্তর্জাতিকভাবে আজকে এটা স্বীকৃত যে জামাত ইসলামীরা কারো অন্যায়ভাবে বাড়ি দখল করে না, সম্পদ দখল করে না, লুটপাট করে না। এখন থেকে সমাজ থেকে মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন এবং সন্ত্রাস, জুলুমবাজি এগুলিকে দূর করতে হবে। নির্বাচিত হলে আর চুরি ডাকাতি বন্ধ করে দেব। একটা পক্ষ অলরেডি সিদ্ধান্ত নিছে না, দড়ি বাইন্দা একদম মোরাকাবা করে যে আস্তে আস্তে আমরা ভোট দিবই না, সিদ্ধান্ত নিছে কিনা তাদের বাড়িতে বেশি যাইতে হবে। যে স্থানীয়দের পাশে থাকবেন এমন সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার কথা জানান ভোটাররা। চাইতাছি নির্বাচনে ভালো লোক যে কথা কাজে মিল রাখে তারই আমরা নির্বাচিত করব। যে সব সময় এলাকাতে থাকে, এলাকার খোঁজ খবর নেয়, রাস্তাঘাটের কাজ করে, আমরা এমন একজন সৎ লোককেই চাই। এমন লোকের ভোট দিব না, হ্যাঁ পাস করে ফেলে, হ্যাঁ যাচ্ছে এই লোকের আমরা ভোট দিয়ে পাইলাম না। যার দ্বারা আমরা মনে করেন যাকে আমরা সব সময় আমাদের সুখে দুঃখে কাছে পাই, ইনশাল্লাহ আমরা তাকেই ভোট দিব। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে কুমিল্লার সাধারণ ভোটাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আশুলিয়ায় ৬ লাশ পুরনো মামলার রায় ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়। এদিকে ট্রাইব্যুনাল ১-এ পৃথক ২ মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৬ তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন, তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হয়। অবশেষে নারকীয় এই হত্যা মামলার রায়ের দিন ধার্য হয়েছে। ৫ ফেব্রুয়ারি হবে এই মামলার রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এদিন ধার্য হয়। আশুলিয়ার মামলা আজকে কত লিস্টে আসছে, এটা আগামী ৫ ফেব্রুয়ারি রায়ের জন্য নির্ধারিত হয়েছে। এই হত্যাকাণ্ডের নৃশংসতা নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি ৫ জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন ৮ জন, বাকিরা পলাতক। স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে, সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ২০১৬ সালের ৩রা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন ও ইসরাফিল নামের ২ ছাত্র নির্যাতনের ঘটনায় এসপি আনিসুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়। তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর ২ রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। এছাড়াও একই ট্রাইব্যুনালে ২০২৪ সালের ২০ জুলাইতে ময়মনসিংহে ৩ আন্দোলনকারী হত্যায় ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে একই দিনে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে আগামী ১৬ ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
দেশের চাহিদা মিটিয়ে মেহেরপুরের পাতাকপি রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হওয়ায় তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় পাতাকপি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। কৃষি নির্ভর জেলা মেহেরপুর থেকে চলতি বছর শুরু হয়েছে বাঁধাকপি রপ্তানি। রপ্তানিকারক প্রতিষ্ঠান কৃষি অফিসের সহায়তায় মাঠ থেকে বাঁধাকপি সংগ্রহ করছেন। ক্ষেত থেকে সাদা কাগজে মুড়িয়ে বস্তা ভর্তি করে রপ্তানি উপযোগী করা হচ্ছে এসব কপি। ভরা মৌসুমে এলাকায় বাঁধাকপির দাম কম হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে রপ্তানি করে ভালো দাম পাচ্ছেন কৃষকরা। পাতাকপি মালয়েশিয়া পাঠাচ্ছি, তো এই ক্ষেত্রে আমাদের কোম্পানি অনেক লাভবান হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে। পর্যাপ্ত খরচ, এই খরচ করার পরে দেশে ন্যায্য মূল্য পাই না। এই বিদেশে যাওয়ার কারণে আমাদের অনেক চাষ একটু ভালো হচ্ছে, লাভবান হচ্ছে। যদি আমরা বিদেশের রপ্তানি না করতে পারতাম আমাদের তো বিশাল লস হয়ে যেত। বাজার দর আমরা বিভিন্ন কোম্পানিকে দিচ্ছি, এতে চাষি প্রচুর লাভবান হচ্ছে। যেহেতু দেশের বাজার 20,000 30,000, ওটা খরচ তাছাড়া বেশি হয়ে যায়। সরকারিভাবে যদি কৃষিকে ভর্তুকি দেওয়া হয় তবে এগুলোর জন্য খুব ভালো হয়। কৃষকদের সার্বিক সহযোগিতা করার পাশাপাশি রপ্তানিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের পাতাকপি চাষ, যেটা বাঁধাকপি বলি আমরা, বাঁধাকপি চাষে আগ্রহী এবং সার্বিক সহায়তা এবং এদের ক্ষতিগ্রস্ত না হয়, এই কপিগুলো আমরা বিদেশি রপ্তানির জন্য বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি এবং তাদের কাছ থেকে নিয়ে আমরা বিভিন্ন কোম্পানির মাধ্যমে থেকে আমরা বিদেশি রপ্তানি করি। 1 বিঘা জমির বাঁধাকপি স্থায়ীভাবে বিক্রি করলে 30,000 টাকা পাওয়া যায়, যেখানে রপ্তানি করলে আয় হয় 60 থেকে 70,000 টাকা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ 5 আসনের চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন। রংপুরের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলার সরকারি কর্মচারীরা। লক্ষ্মীপুরের রায়পুরের 9 নং ওয়ার্ডে গ্র্যান্ড ফুটবল ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে গণসংযোগ করেছেন নাজমুল হাসান। জয়পুরহাটের 5 বিবিতে ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল করেছেন উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে 9 নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নরসিংদীর চিনিশপুরের পুরানপাড়ায় 4 নং ওয়ার্ডে উঠান বৈঠক, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন। টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারশির খৈলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়নের ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনী গণসংযোগ ও জনসভা করেছে। ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে 5 দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়েছে। নরসিংদী 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে মাধবদীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপির সভাপতি সহ নেতাকর্মীরা। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলার উদ্যোগে 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে 78 নারী প্রার্থীর অধিকাংশই উচ্চশিক্ষিত, কর্মজীবী 65%। নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারের দুয়ারে।
ধানের শীষ নৌকা নেই, তবু হাড্ডাহাড্ডি লড়াই। দর্শক, এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, নারী বিদ্বেষী পোস্ট জামাত আমিরের, 9 ঘণ্টা পর হ্যাকিংয়ের দাবি। তারেক রহমান আজ খুলনা ও যশোরে যাচ্ছেন। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখনো পর্যন্ত ইতিবাচক, প্রধান উপদেষ্টা। এরপর আমার হাতে আছে সমকাল। সমকাল শিরোনাম করেছে, সহিংসতার উচ্চ ঝুঁকিতে 13 সংসদীয় আসন। ভোটের পর নতুন সরকার, বিভ্রান্তি 180 কার্যদিবসে। রমজানের ভোগ্যপণ্য নিয়ে আটকা 35 জাহাজ। এরপর বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, নারী ভোটারদের হাতেই মসনদের চাবি। ইশতেহারে চূড়ান্ত 2 দলের। যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, বলেছেন সেনাপ্রধান। এরপর যুগান্তর শিরোনাম করেছে, সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের, গণভোটে কেন এত বিতর্ক। মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়, জামাত আমিরের নামে পোস্ট নিয়ে তোলপাড়। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনী প্রচারণায় আজ খুলনা যশোর যাচ্ছেন তারেক রহমান। কর্মসূচি ঘিরে জেলা বিএনপির ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ। চট্টগ্রাম কক্সবাজারে 5টি স্থানে জামাত আমিরের জনসভা আজ। হ্যাক হওয়া পোস্ট নিয়ে নেতিবাচক আলোচনা হওয়ায় হতাশা প্রকাশ। সময় গড়ানোর সঙ্গে কুমিল্লায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। প্রতিদ্বন্দ্বিতা এগিয়ে বিএনপি জামাত, তরুণ ভোটারদের দিকে তাকিয়ে প্রার্থীরা। এবং আশুলিয়ায় লাশপূর্ণ মামলার রায় 5 ফেব্রুয়ারি। ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে 9 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।